বিল্ডিংয়ে ঢুকাইলো দুইজনকে দুইটা সেলের মধ্যে, এই আয়নাঘর। তো আমরা এই ফার্স্ট টাইম আয়নাঘরে ঢুকলাম। ছোট্ট একটা রুম, ওই রুমের মধ্যে একটা একটা ছোট্ট একটা দেয়াল, অর্ধেক মানে মানুষের হাইটের অর্ধেকটা দেয়াল, এটার পিছনে বাথরুমের ব্যবস্থা, আর ছোট্ট একটা জায়গাতে শোয়ার ব্যবস্থা। এমন অবস্থা যে আমি হচ্ছে, আমার হাইট তো একটু বেশি, তো আমি হচ্ছে মানে পুরোপুরি আমি শুইতে পারবো না। ওই আয়নাঘরের যে শিকলগুলো, ওই শিকলগুলোর সাথে এইভাবে হ্যান্ডকাপ ধরে এভাবে দাঁড় করে রাখতো। অর্থাৎ আমি বেসিক্যালি এইভাবে দাঁড়ায় থাকতাম প্রায় 20 ঘন্টা প্লাস। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম বুয়েট 07 ব্যাচ, এবং মাস্টার হচ্ছে MBA IBA থেকে 52 ডে ব্যাচ। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। তো ঘটনাটা যখন ঘটে তখন আমি ছিলাম চাকরিরত সামিট গাজীপুর পাওয়ার প্ল্যান্টে। এর আগে আমি বরিশাল প্ল্যান্টে প্রায় 3 বছর ছিলাম। তো দেখা গেছে যে বরিশালে আমাদের কিছু বুয়েটিয়ান ভাই ব্রাদার আসতেন, তারা ওখানে স্থানীয়, তো ওনাদের সাথে দেখা সাক্ষাৎ হতো। তখন আমাদের কিছু স্থানীয় ভাই ব্রাদারদের সাথে পরিচয় হয়েছে। দুইজন ভাইয়ের কথা আমি বলবো, তাদের কথা আসবে সামনে, জামান এবং রাকিব। আমি ছদ্মনাম ইউজ করতেছি বিকজ এখানে যেহেতু একটা সিকিউরিটি কনসার্ন আছে। 2018 সেপ্টেম্বর মাসে সেকেন্ড উইকে, অর্থাৎ ঘটনাটা ঘটার কিছুদিন আগে, আমার কাছে ওই যে জামান ভাই, ওই দুইজনের একজন জামান ভাইয়ের ফ্যামিলি থেকে আমার কাছে ফোন আসে যে জামানকে পাওয়া যাচ্ছে না, আমি কি কিছু জানি কি না। তখন আমি বললাম না, আমি তো কিছু জানি না। সো 2 দিন 3 দিন যায়, কিছুদিন পরই ফোন দেয় যে ওকে পাওয়া যাচ্ছে না। আমি বললাম ভাই, হলি আর্টিজানের পরে দাড়িওয়ালা মুসলিম ভাইদের অনেক সময় কর্তৃপক্ষ ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তারপর ছেড়ে দেয়, এরকম কিছু হইতে পারে। কারণ আমি ওই সময় 2-3টা এরকম স্টোরি শুনছিলাম, হয়তো চলে আসবে, আপনি চিন্তা করেন না ইনশাল্লাহ। কারণ আমি তো জানি যে সে তো নিরপরাধ, সে তো এগুলোর সাথে ধারে কাছেও নাই। সো আমরা খুব কনফিডেন্ট ছিলাম যে ইনশাল্লাহ কোনো কিছু হবে না। তো এই ঘটনা যে আমার সাথে ঘটে যাবে সেটা আমি তো ঘুণাক্ষরও চিন্তা করি নাই। তো ওই 18 তারিখে আমার হচ্ছে আমার ওয়াইফ ছিলেন 2 মাসের প্রেগন্যান্ট। তো তার একটু জটিলতা ছিল। তো আমি হচ্ছে একটা ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিই বিকাল 5টার দিকে। তো আমার অফিস তো 5টা পর্যন্ত, তো আমি সিনিয়রকে বলে একটু আগে বের হই। সো আমি যেহেতু আগে বের হই, আমি হচ্ছে অফিস থেকে বের হয়ে যাই, অটোতে উঠি। সো আমার প্ল্যানটা হচ্ছে এরকম যে প্ল্যান থেকে কড্ডা থেকে গাজীপুর চৌরাস্তা থেকে আমার বাসা, এই গ্রেট ওয়াল সিটি তখন বাসা ছিল। তো ওইখানে ব্রেক নিয়ে নিতে হয়। আমি অটোতে উঠলাম, অটোতে উঠে কড্ডার মোড়ে আসলাম। কড্ডার মোড় থেকে আমি যখন লেগুনার জন্য ওয়েট করব, সেই মুহূর্তে আমি দেখি কি রাস্তার অপোজিটে আমারই সামিটের বাস আসতেছে। সামিটের একটা মাইক্রোবাস, অফিস গাড়ি চলে আসছে। তো ওইখানে রিয়াজ ভাই ছিলেন অফিসের ড্রাইভার, উনি আমাকে ইশারা দিলেন, বলল ভাই আমি আসতেছি, আপনি ওয়েট করেন। তো আমি ওয়েট করতেছি, এই ফাঁকে হঠাৎ করে কোনো একজন ব্যক্তি আমার কনুইটা জড়িয়ে ধরে আমাকে জাপটে ধরে বললো যে বুলুল ভাই আমার সাথে আসেন। তাই আমি বললাম আপনার সাথে যাবো মানে, আমার তো গাড়ি চলে আসছে। তো এখন গাড়ি তো চলে আসছে, গাড়ি এখন আমার সাইডে চলে আসছে, গাড়ি থেকে লোক নামছে, সে আমাকে আটকে ধরতেছে। কিছুক্ষণ পরে ওই পিছনে দেখলাম একটা কালো গাড়ি দাঁড়ানো, সেখান থেকেও মানুষজন বের হয়েছে। সব মিলে ওইখানে একটা ধস্তাধস্তি অবস্থা, যে আমাকে মানে আমার অফিসের লোকজন আমাকে ছাড়বে না, ওরা হচ্ছে আমাকে অবশ্যই তুলে নেবে, ওরা হচ্ছে গাড়িতে তুলে নেবে। তো আমার মাথার মধ্যে তখন ওই চিন্তাটা আসছে যে মনে হয় আমার এরকম একটা ব্যাপার হইতেছে, যে কর্তৃপক্ষ মনে হয় আমাকে তুলে নিতে আসছে। সো পরে আমি ওদেরকে ঠান্ডা করলাম যে ঠিক আছে, প্রচুর একটা গন্ডগোল হয়েছে আর কি। আমাদের তো প্রায় 14-15 জন ওই গাড়িতে ছিল, এর মধ্যে 3-4 জন খুব ফাইট দিচ্ছিল। সো পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি উঠতেছি, তোমরা ইয়া করো না। সম্ভবত আমার ঠিক এক্স্যাক্টলি খেয়াল নাই, 6 বছর আগে তো ওরা মনে হয় আর্মসও বের করছিল। আমি বললাম যে ঠিক আছে আমি উঠতেছি। তো আমাকে যখন সাথে উঠায়, আমার সাথের এক কলিগকে উঠায়, আমার 1 বছর সিনিয়র ছিলেন উনি। তো ওনাকে সহ উঠায় নেয় এবং মাইক্রোতে তুলে ফেলে। তো উঠানোর পরেই আমাদের একদম হ্যান্ডকাপ পরায় দেয়, জম টুপি পরায় দেয়। হ্যাঁ, তো আমিও হতচকিত হয়ে গেলাম, ভাইও হতচকিত হয়ে গেল। ভাই তো খুবই, আমি তো কিছুটা গেস করতে পারছি যে কি হতে যাচ্ছে। ভাই তো একদমই, সে পুরো কান্নাকাটি অবস্থা। মানে তাকে বলতেছে তুই সরকারি কাজে বাধা দিয়েছিস, তোকে সরকারি কাজে বাধা দেওয়ার মামলা দিয়ে দেবো। এখন ভাই তো খুবই হয়েছে। আমি তো দ্রুত আল্লাহ করতেছি যে কি হইতে যাচ্ছে, কি পরীক্ষার মধ্যে পড়লাম আমি। হ্যাঁ, তো গাড়িতে উঠলাম, গাড়ি চলা শুরু করলো। তো এখন তারা হচ্ছে, আমি বুঝতে পারলাম যে তারা খুব একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে। তারা বারবার আমার এনআইডি কার্ড, আমার নাম, আমার জন্ম তারিখ, জন্মসাল, এগুলো সব চেক করতেছে। তা আমি তো বলতেছি যে হ্যাঁ ঠিক আছে আমার জন্মসাল এরকম, তো যোগ বিয়োগ করতেছে
যে কত হয়, বয়স কত হয়, বয়স মিলাইতেছে। তো এই জিনিসটা আমি পরে বুঝছি যে কেন এটা এত এত তারা মিলামিলি করতেছে। যাই হোক, আমার যে সামিটের গাড়িটা, ওই সামিটের গাড়িটা কিন্তু পিছন দিক থেকে আসতেছে, পিছন দিক থেকে ফলো করতেছে। এক পর্যায়ে আমার সামিটের যে প্ল্যান ম্যানেজার, ডিপিএম ডেপুটি প্ল্যান ম্যানেজার আমাদের স্যার, আবু বকর সিদ্দিক স্যার, তারপর ওমর শরীফ স্যার, মিজান ভাই, ওনারা চলে আসছে। তো ওনারা হচ্ছে যেহেতু একজন মানে এক্সট্রা লোক নিছে, তাকে মানে ওনারা চলে যাচ্ছে না, যে কিছু একটা তো হবে। তো গাড়ি ওনারা দেখেছে আমাদের স্যাররা ওনাদের গাড়ির সামনে চলে আসছে। তো ওনারা গাড়ি থামাইছে, থামায় বলতেছে যে কি ব্যাপার, কি হয়েছে। তো ওনারা চাচ্ছে যে আমাদেরকে উদ্ধার করতে। তো ওরা তো দিবে না। তো পরে আমার ব্যাপারে মনে হয় কী কী কাগজ দেখাইছে আমি জানি না। তো ওনার ব্যাপারে তো জিজ্ঞেস করছে ওর সমস্যা কী। তো তখন তারা মনে হয় সন্তোষজনক উত্তর দিতে পারে না। এক পর্যায়ে তারা বাধ্য হয় ওই ভাইকে, আপনার যে কলিগ ছিলেন, তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। সো আমাকে ধরে নেয়। তারপরে আমার সামিটের গাড়ি আর ফলো করে না। তো সামনে আগায় যায়, আমাকে চোখ টোক বন্ধ করে দেয়। আমি বুঝতে পারি যে আমাকে নিয়ে যাচ্ছে কড্ডা বাইপাস। ওই সময় যেহেতু কড্ডা বাইপাসের দিকে যাচ্ছে রোডটা, কড্ডা বাইপাস হয়ে ঢাকার দিকে আসতেছে, এরকম একটা অবস্থা। সো আমাকে উঠাইলো। আমাকে উঠানোর পর জিজ্ঞেস পাশের লোকজন জিজ্ঞেস করছে, বুলবুল ভাই কেমন লাগতেছে আপনার? আপনি তো অনেক ঠান্ডা আছেন। আপনার আপনার পজিশনে এরকম যখন অন্য লোক থাকে তারা তো অনেক প্যানিকড হয়ে যায়, অনেক হয়ে যায়। আপনি বেশ ভালোই আছেন। তো পরে আমাকে জিজ্ঞেস করতেছে যে আচ্ছা বুলবুল ভাই, আপনি এই লাইনে কীভাবে আসতেন? কে কে আছে আপনার সাথে? আপনি এই লাইন বলতে কি বোঝাচ্ছে? আমি বললাম যে এই লাইন বলতে কি কি কোন লাইন বোঝাচ্ছেন, আমি তো কিছু বুঝতেছি না। আমি সাধারণ মুসলিম, আপনি কি কি বলতে চাচ্ছেন আমি জানি না। বলে আপনি ভালো ভালো আমাদেরকে সব বলে দেন, ইনশাল্লাহ আপনাকে আমরা ছেড়ে দিব। তাই আমি বললাম আমি তো কিছু বুঝতেছি না। আমার মোবাইল নিয়ে গেছে, তখন মোবাইল নিয়ে গেছে, মোবাইলের মধ্যে ঘাটাঘাটি শুরু করছে। তো মজার ব্যাপার হচ্ছে, তো সে বলতেছে যে মানে মোবাইলে ঘাটছে, মোবাইলের মধ্যে তো কিছু পাচ্ছে না। হ্যাঁ, তো সে বলতেছে একটা অ্যাপস নামাই, তাহলে মোবাইলে কি কি ছবি ডিলিট করছে ওইটা দেখবো। তো পরে গিয়ে দেখে যে ওই অ্যাপস আমার কাছে আসে। তো সে যাই হোক ওই অ্যাপস চালাইছে, তারপরও ছবি টবি ওইরকম কিছু আসে নাই। যাই হোক মোবাইল টোবাইল সে চেক করতেছে, কইরা আমাকে বলতেছে যে তুমি ওই আইওটির একটা ভাই ছিল, ছোট ভাই আমার, আইওটিতে ও মাসে একবার দুইবার হয়তো কথা হয়তো সাক্ষাৎ করতো, ওই বরিশালে পরিচিত, সে আইওটিতে পড়ে। তা আমাকে বলতেছে যে তুমি হচ্ছে এখন ওকে ফোন দিবা, ওকে ফোন দিয়ে বলবা ওর আইওটির সামনে আসবা। তো আইওটি সম্ভবত হচ্ছে বোর্ড বাজার। সো বোর্ড বাজারে গিয়ে ওদের গাড়ি মানে আমাদের গাড়ি ওয়েট করতেছে, আমাকে প্রেশার দিচ্ছে তুমি ফোন করে ওকে আনো। তা আমি বললাম না, আমি ফোন দিব না, এটা কেমন। এই সাথে সাথে একটা ঠাস করে থাপ্পড় মারছে, ঠিক আছে, বেশ জোরে থাপ্পড় মারছে। হ্যাঁ, তারপরে এরপরে সে তার মতো করছে। তারপর আরেকজন আমাকে আমার মোবাইল থেকে আমার ওয়াইফের ছবি, বাচ্চার ছবি, আমরা পার্কে ঘুরতে গেছিলাম, ওগুলো দেখে বলতেছে দেখো বুলবুল, তোমার তো বাচ্চা আছে, তোমার তো ফ্যামিলি আছে, তোমার তো এই আছে, তুমি কি তাদের কথা চিন্তা করো না? তুমি আমাদের মতো কাজ করো, আমরা তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করবো, জিজ্ঞাসাবাদ করে তোমরা নিরাপদ হলে ছেড়ে দিব। বারবার এই প্রতিশ্রুতি দিচ্ছে। আমি বার বলতেছি আমাকে কেন ধরছেন? আমি তো কোনো খারাপ কাজে জড়িত না, আমি তো দেশদ্রোহী, দেশবিরোধী কোনো রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িত না, আমাকে কেন ধরছেন? বলছে যে তুমি নাসিমুলকে ওই ভাইকে ডাকলে ওই আইওটির ভাইকে ডাকলে আমরা তোমাকে ছেড়ে দিব। ওই ভাই ওই দিন আর কল রিসিভ করে নাই, এবং মেসেঞ্জারে আমার মোবাইল থেকে মেসেঞ্জার নিয়ে তারা হচ্ছে টাইপ করতেছে, চ্যাট করতেছে, ও চ্যাটেরও রিপ্লাই দেয় না। তো এটা তার মানে ওই তাদের প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যায়। এরপরে তারা হচ্ছে এবার আমাকে বলতেছে তুমি তো আরেকজন ভাই রাকিবকে তো চিনো? আমি বললাম হ্যাঁ রাকিবকে চিনি। তো রাকিবের কথা মনে পড়লো, সে বরিশালে থাকে, আমি শুনছি সে ঢাকা আসছে, কোথাও কাজ করতেছে, কিন্তু ওর ফোন নাম্বারও পর্যন্ত আমার কাছে নাই, মানে সেভ করা নাই। আমি খুব একটা মানে যোগাযোগ হয় নাই লাস্ট। তাই বলছি আমার কাছে তো মোবাইল নাম্বার নেই। তো বলছে আমার কাছে আছে, মানে ওই অফিসারের কাছে আছে। সে তখন নিজে থেকে মোবাইল নাম্বার নিয়ে সে বলতেছে এবার ফোন দাও। আমি তো পড়ছি বিপদে, একটার পর একটা পরীক্ষা আসতেছে। তারপর হচ্ছে চ্যাট থেকে তাকেও চ্যাট করছে যে তুমি সে তখন নতুন বাজার, আমি ওই ছেলে কোথায় থাকতাম এটাও জানতাম না। হ্যাঁ, তো তারা বলে দিচ্ছে যে নতুন বাজারে আছে, ওইখানে থাকে, তো নতুন বাজারে ডাকো। তো নতুন বাজার গেছে, নতুন বাজারের ব্রিজের নিচে তাকে ডাকছে। তো এই পর্যায়ে যাই হোক আমাকে ভয় টয় দেখা